রোধ করার উপায়। একটা বিক্রিয়া কতটা ক্ষতিকর, মানে অনেক ক্ষতিকর বিক্রিয়া আছে, সব বিক্রিয়া রোধ করতে না পারলেও কিছু কিছু তথ্য আমরা লিখব। তাহলে নাম্বার 1, 1 নম্বর হচ্ছে লোহা বা হচ্ছে ধাতুর তৈরি উপকরণকে, লোহা বা ধাতুর তৈরি উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য, লোহা বা ধাতুর তৈরি উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য রং করা হয়। লোহা বা ধাতুর তৈরি উপকরণকে, লোহা বা হচ্ছে ধাতুর তৈরি উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়? রং করা হয়। লোহা বা ধাতুর তৈরি উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়? রং করা হয়। দেখছেন সবাই? লোহা বা ধাতুর তৈরি উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হচ্ছে? রং করা হয়। আচ্ছা, তারপরে বলেন যে এছাড়াও হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং বা হচ্ছে তড়িৎ প্রলেপন, এছাড়াও ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, গ্যালভানাইজিং হচ্ছে টিন প্লেটিং করা হয়। তাহলে দেখেন, রং করা হয় বা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন করা হচ্ছে, গ্যালভানাইজিং বা টিন প্লেটিং করা হয়। তাহলে আমরা তিনটা টার্ম নতুন, তাই না? ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং, টিন প্লেটিং, এই তিনটা টার্মই আমাদের জন্য নতুন, তাই না? এই নতুন টার্মগুলো কি বোঝায় আমরা মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের কৌশল নিয়ে আলোচনা হবে আমাদের 8ম অধ্যায়ে, কিভাবে প্রলেপ দেওয়া হয় সেটা আলোচনা করব। আপাতত আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিংটা কি জিনিস। তাহলে এখন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, তাহলে ইলেকট্রোপ্লেটিংটা কি হবে? ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন এখন হচ্ছে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বা হচ্ছে কি বলা হবে? তড়িৎ প্রলেপন। অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে? ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে? ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ওকে, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে? ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। মানে একটা খুব বেশি সক্রিয় ধাতুর আছে, সহজে বিক্রিয়া করতে পারে, তো ওটার উপর আমরা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিলেই ইলেকট্রোপ্লেটিং হচ্ছে। এখন কেন হবে? অনেক কিছু, যেমন লোহার চামচ আছে, সেই চামচের উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, কারণ লোহা যতটা সক্রিয়, নিকেল বা ক্রোমিয়াম কিন্তু ততটা সক্রিয় নয়। যেমন রূপার গহনার উপর সোনার প্রলেপ করা হয়, তাহলে কি হবে? ওটা সেফ থাকবে, সহজে মরিচা আসবে না, নষ্ট হবে না, ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। এই সমস্ত কারণে আমরা ইলেকট্রোপ্লেটিং করি। আচ্ছা, এরপরে যদি বলি গ্যালভানাইজিংটা কি? দেখেন, কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে গ্যালভানাইজিং বলে। কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে? গ্যালভানাইজিং। জিঙ্ক ধাতুর যদি প্রলেপ দেয়, তাহলে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম কি বলা হবে? গ্যালভানাইজিং। কোনো ধাতুর উপর জিঙ্কের Zn, ঠিক আছে, কোনো ধাতুর উপর Zn জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হবে গ্যালভানাইজিং। ঠিক আছে, জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে? গ্যালভানাইজিং। তারপর আমরা বলবো টিন প্লেটিং। তাহলে টিন প্লেটিং কি হবে? টিন প্লেটিং হচ্ছে অধিক সক্রিয় ধাতুর, মানে দেখেন, কোন ধাতুর উপর টিনের প্রলেপ, টিন Sn, কোন ধাতুর উপর Sn টিনের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে?
টিন প্লেটিং। কোন ধাতুর উপর টিনের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হবে হচ্ছে টিন প্লেটিং। ঠিক আছে, কোন ধাতুর উপর টিনের, তাহলে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্যালভানাইজিং। কোন ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। আর কোন ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হবে কি গ্যালভানাইজিং। আর টিন দিয়ে যদি প্রলেপ দেওয়া হয় তার নাম কি হবে টিন প্লেটিং। কথা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, একটা হচ্ছে গ্যালভানাইজিং, একটার নাম কি বলছি আমরা টিন প্লেটিং। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার 2 নম্বর তথ্যে আসে। তাহলে ধাতুকে বা লোহার তৈরি ধাতু বা লোহার উপকরণকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য রং করি, আবার আদার্স কিছু ইকুইপমেন্ট বা কিছু পদ্ধতি অবলম্বন করে একটা প্রলেপ দিচ্ছি, তাই না? আচ্ছা, এবার লেখেন হচ্ছে 2 নাম্বার লেখেন যে বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে তাহলে বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে তা দূর করার জন্য, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে তা দূর করার জন্য, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে তা দূর করার জন্য বালি ব্যবহার করা হয়। বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পিচ্ছিল হলে তা দূর করার জন্য বালি ব্যবহার করা হয়। লিসেন, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ যদি পিচ্ছিল হয়, পানি জমে যায়, পানি জমলে পিচ্ছিল হয়, শ্যাওলা ধরে যায়, তাই না? তখন আমরা কি ব্যবহার করি? বালি ব্যবহার করি। দেখেন, কারণ হচ্ছে পিচ্ছিলতা খাদ্যধর্মী, কারণ পিচ্ছিলতা খাদ্যধর্মী, বালি হচ্ছে অম্লধর্মী। তাহলে পিচ্ছিলতা খাদ্যধর্মী, বালির সংখ্যা জানি তো আমরা সিলিকন ডাইঅক্সাইড, তাই না? পিচ্ছিলতা হচ্ছে খাদ্যধর্মী, বালি হচ্ছে অম্লধর্মী, ফলে প্রশমন বিক্রিয়া হয়। তাহলে পিচ্ছিলতা হচ্ছে খাদ্যধর্মী, বালি হচ্ছে অম্লধর্মী, ফলে কি হয়? প্রশমন বিক্রিয়া হয়। প্রশমন বিক্রিয়া হয় জন্যই হচ্ছে অনেকটা দেখবেন পিচ্ছিলতা ভাব থাকবে না, কেটে যায়। আমরা কিন্তু জানি ক্ষারের একটা ধর্ম হচ্ছে ক্ষার পিচ্ছিল প্রকৃতির। সবাইকে লিখতে পেরেছি? তাহলে বর্ষাকালে বাড়ির আঙ্গিনা বা ছাদ পানি জমে যদি পিচ্ছিল হয় বা শ্যাওলা ধরে, তো আমরা বালি ইউজ করে থাকি। এমনিতে দেখেন ক্রিকেট খেলতে যারা যান মাঠে, দেখবেন পিচের উপর পানি পড়ে শ্যাওলা ধরে গেছে, মাটি কিন্তু দেয় না, বালি এসে দেয়। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে ওখানে কি হবে? পিচ্ছিলতা দূর হবে। আর যদি কাদা মাটি আবার দেন, দেখবেন অবস্থা খারাপ। তো আমরা হচ্ছে বালি ব্যবহার করছি কারণ পিচ্ছিলতা দূর করার জন্য। ওকে, যে কোনো একটা জায়গা ছেঁচতে পরিবেশ পিচ্ছিল হয়েছে, ওখানে মাটি না দিয়ে সবসময় বালি দেওয়া হয়। কারণ পিচ্ছিল হলেই খাট, শ্যাওলা ধরলেই খাট ধর্মী, আর বালি দিলে সে খাটটা কি হবে? প্রশমিত হবে। আচ্ছা, 3 নাম্বার লেখেন হচ্ছে কাপড় সেলাই করার সূচকে। 3 নাম্বার হচ্ছে কাপড় সেলাই করার সূচকে। কাপড় সেলাই করার সূচকে, সূচ মানে সুই আর কি। তাহলে কাপড় সেলাই করার সূচকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য, মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তেলের মধ্যে ডুবিয়ে রেখে সংরক্ষণ করা হয়, বা তেলের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। কাপড় সেলাই করার সূচকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তেলের মধ্যে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তেলের মধ্যে ডুবিয়ে কি করা হচ্ছে? সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, কাপড় সেলাই করার সূচকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তেলের মধ্যে ডুবিয়ে কি করা হয়? সংরক্ষণ করা হচ্ছে। বুঝতে পারছেন? এ হলো আমাদের ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। আরেকটা বলা যেতে পারে, লেখার দরকার নাই, যেমন কচু খেলে আমরা হচ্ছে টক খাই কেন, তাই না? বা কচু খাওয়ার পরে গলা ধরলে টক খাই কেন? কারণ হচ্ছে কচু হচ্ছে খাট ধর্মী, গলা চুলকায়। কারোর খাট ধর্মিতা সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে, তাদের সমস্যা অতটা হয় না। দেখে একই কচু খাইছেন, একজনের গলা চুলকাচ্ছে, আরেকজন কিছুই হচ্ছে না। সহ্য ক্ষমতার উপর ডিপেন্ড করে। তো যদি হচ্ছে কচু খাওয়ার পরে গলাটা চুলকায়, আমরা লেবু খাই। কেন খাই? কারণ লেবু তো থাকে অ্যাসিড ধর্মী। লেবুতে কি অ্যাসিড থাকে? কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। তাহলে লেবুটা গিয়ে ওই খাটটাকে প্রশমন করে দিবে, ফলে আমরা অনেকটা স্বস্তি বোধ করবো, তাই না? কচু খেয়ে গলা লাগলে আমরা তেঁতুল খাই বা হচ্ছে লেবু খাই, এটাই কারণে, যাতে করে আমাদের এই খাটটা প্রশমিত হয়ে যায়। ওকে, এবার আমরা লিখবো, পরবর্তী টার্ম শুরু হবে ইনশাল্লাহ।